দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তার কলে আজকের জন্য সবসময় মতো বিজয় টিভিতে শুক্রবার এই সময়টা আমি ফরজানা বিথি হাজির হয়ে যাই হালের জনপ্রিয় কোনো না কোনো তারকাকে নিয়ে, যার সাথে আড্ডা দিই, মজার ছলে অনেক কথা বের করে আনবার চেষ্টা করি এবং তার কাজ সম্পর্কে জানি। আজও ব্যতিক্রম নয়, আজও তেমন একজন হালের জনপ্রিয় তারকাকে নিয়ে হাজির হয়েছি। আমার এটা বলতে খুব প্রাউড লাগছে, কারণ হি ইজ মাই কলিগ, হি ইজ আ ফ্রেন্ড অ্যান্ড হি ইজ নান আদার দেন ইভান সায়ের। হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কেমন অবস্থা, কেমন চলছে? আই এম হ্যাপি ফর ইউ। আমার মনে হয় এটা শো হবে না, কেন? আড্ডা হবে। ও আচ্ছা, হ্যাঁ, বিকজ ইটস ইউ। এন্ড আমারও আসলে খুবই ভালো লাগছে, মানে এরকম একটা দিন এবং তুমি হোস্টিং করছো, কথা বলবো। এন্ড ইউ লুক মানে আই এম হোস্টিং আ হোস্ট, মানে ব্যাপারটা আসলে কেমন না? হ্যাঁ, মানে হালের জনপ্রিয় তারকা, কিন্তু এই তারকা যে কত তারকাদের আসলে হারের খবর বের করেছে একটা সময়। এখন তোমার কেমন লাগছে তারকা হয়ে বসতে এবং তোমার হারের খবর যে আমি বের করব? সিনেমার জার্নি যেহেতু নতুন নতুন একটা জীবন, আমার কাছে তারকা সংজ্ঞাটা আসলে আলাদা। আচ্ছা। তো যার ফলে মাথার মধ্যে এগুলো নাই। ভীষণ রকম হ্যাপি, আলহামদুলিল্লাহ, যে সিনেমাতে অভিনয় করার খুব ইচ্ছা ছিল এবং একটা ভালো স্ক্রিপ্টে অভিনয় করতে পারলাম। অনেকগুলো মানুষকে ক্রেডিট দেই, আমার পরিচালক আহমেদ হুমায়ুন, আজিজ ভাই, খোকন ভাই, পুরো জাজ মাল্টিমিডিয়া পরিবার যারা কাজ করেছেন পুরো ছবির সাথে। আমার এখন পর্যন্ত যেটা লাগছে যে আরাম লাগছে, শান্তি লাগছে, মানে ড্রিম কামস ট্রু। হ্যাঁ, ওই মোমেন্টে আছো তুমি আসলে। আচ্ছা, এবং তোমার ছবি যেটার কথা এতবার বলছি, নামটাই বলা হলো না, তুমিও বললে না, পটু। এবং পটুতে ইভান সায়েরকে কেন্দ্রীয় চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি। অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে, হলে মোটামুটি একটা সাড়া ফেলেছে পটু, কারণ ঈদের পরের স্লটে এটাই প্রথম ছবি জাজ মাল্টিমিডিয়ার। সো একটু জিজ্ঞেস করি তোমাকে যে হাউ ইজ এভরিথিং উইথ ইউ, লাইক এই যে ছবি মুক্তি পেলো, তারপরে এই যে দর্শক তোমাকে তোমার চরিত্রের নামে ডাকছে, ইভান নামটা আসলে, ইভান সায়ের নামটা আসলে মুছে গেল, মিশু হয়ে গেছে। হ্যাঁ, মিশু হয়ে গেছে, কেমন লাগছে? এটা তো ভাল লাগে না, মানে এই কারণেই তো তুমি যখন কাজ করো, তুমি কথা বলবা, তোমার কথাটা মানুষ পছন্দ করবে। আমি এখন একটা চরিত্রে অভিনয় করলাম, মানুষ সেই চরিত্রটায় তালি বা গালি দিবে। এটা তো আরো একটা ভাল লাগা হচ্ছে যে নিজেকে বড় পর্দায় দেখা এবং সেইখান থেকে মানুষের কিছু সরাসরি রিয়াকশন দেখা। ভালো জায়গাতে তারা ভালো বলছে, কিছু জায়গাতে যদি কানেক্ট হয়ে গিয়ে আবার বিরক্ত হচ্ছে বা ওই চরিত্রের কারণে একটু বকা দিচ্ছে, তখন তো শান্তি লাগে পারফর্মার হিসেবে। ওই যে আবার বলবো যে আমি অভিনয় ভালোবাসি, অভিনয় করতে চাইতাম। তো একটা গুড স্ক্রিপ্ট আমি পেলাম এবং সেখানে সহশিল্পী আমার যারা আছেন তারা এত ভালো অভিনয় করেছেন, আমার পাশাপাশি ওদের অভিনয়গুলো সবাই পছন্দ করছেন। এবং কেউ কেউ আসলে ধরো এত বেশি গল্পের সাথে কানেক্ট হয়ে যাচ্ছেন, বা আমাকে, আমি তো এর আগে বেশ কিছু কাজ করেছি, ছোট পর্দা, উপস্থাপনা, রেডিও। আমাকে কিন্তু এইখানে যে মিশুক চরিত্র, মানে ওই লুকে কেউ কখনো দেখে নাই। হ্যাঁ, ট্রু। ইভেন আমিও দেখি নাই। আমিও কোনো, আমার এখনো মনে আছে তোমার যখন ট্রেলার বের হলো, আমি ওই যে আমাদের রিয়েলিটি শো চলছিল বাপ্পি ভাই এন্ড আই ওয়াজ সো ক্লোজ টুগেদার ফর লাইক 2 or 3 months। এটা আমাদের ইভান, বাপ্পি ভাই, হ্যাঁ আমাদের ইভান স্যার। আমি না বলে হ্যাঁ, মানে লাইক আই কুডন্ট বিলিভ মাই আইজ, যে থাকে না যে তোমাকে যে এই লুকে সবসময় দেখেছি, অফকোর্স ক্যারেক্টারের অবতার আছে একটা, কিন্তু তোমাকে আমিই বিলিভ করতে পারি না যে এটা আমাদের ইভান স্যার। সো দ্যাট ইজ বলবো যে আ প্রাউড মোমেন্ট ফর এভরিওয়ান হু ওয়ার্কড উইথ ইউ, who is colleague for you and who is a friend to you. আমার এখনো মনে আছে 2016 I first met you in a radio show এবং তুমি সেখানে আরজে ছিলে। আমি তোমার ইন্টারভিউ নিয়েছিলাম। হ্যাঁ, তুমি আমার ইন্টারভিউ নিয়েছিলে, লাইক আমার জীবন কেমন চলছে, হ্যাঁ কাজ কেমন চলছে। তো from that day till now you just changed a lot and this change is a revolution. মানে ইটস রিয়েলি রিয়েলি বিগ। কারণ থাকে না যে একজন মানুষ সে অভিনেতা, কিন্তু তুমি একজন পরিপূর্ণ আর্টিস্ট। আমি এটা বলি কারণ তুমি একজন আরজে, একজন ভিজে, তুমি ইউ রাইট স্ক্রিপ্ট সো ওয়েল। তুমি ইভেন আমার শোয়ের অনেক গোপন কথা বলবো না, এবং তুমি আমার অনেক শোয়ের স্ক্রিপ্ট তুমি লিখেছো। সেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি যখন আমি জিজ্ঞেস করছি স্ক্রিপ্টটা সুন্দর হয়েছে, কে লিখেছে। কারণ আমি ওরকম স্ক্রিপ্টিং এ বিশ্বাসী না, কিন্তু থাকে না কিছু কিছু সময় স্ক্রিপ্ট লাগে, স্পেশালি এনটিভিতে আমার অনেক শোয়ের স্ক্রিপ্টিং তুমি করেছো, সেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি। অ্যান্ড দ্যাটস আ থিং, মানে তুমি যে পাওয়ার প্যাক যেটা আসলে বলে, ইট টেক্স টাইম আসলে, যারা আসলে এরকম রিয়েল আর্টিস্ট না। কারণ তোমার স্ট্রাগলটা তো অনেক পুরনো, অনেক দিনের, সেই স্ট্রাগলটা একটু শুনতে চাই। স্ট্রাগল ইজ বিউটি, এবং আমার মনে হয় আমি যদি সুখে থাকি ভাল লাগে না, আমার স্ট্রাগলই ভাল লাগে। ধরো মানে আমার একটু মিলানকলি ব্যাপারগুলো ভাল লাগে। তো
তো বললাম যে অভিনয় করতে চাওয়া সবসময়, সেখান থেকে রেডিওতে আসা, রেডিওর প্রেমে পড়া। রেডিওতে স্ট্রাগল না, এনজয়মেন্টটা বেশি ছিল। এরপর যখন টেলিভিশনে আসলাম, তোমাদের ডিমান্ডটা এত বেশি, মানে ফিমেল প্রেজেন্টারদের খুব চাপ, খুব চাপ না। আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি খুব, যে কয়দিন আমি কাজ করেছি আমি মনে হয় যে খুব আদরে কাজ করেছি এবং ভালো রকমের আলহামদুলিল্লাহ, এবং অনেক মানুষের সহযোগিতা, বিশ্বাস আমার উপরে। আমি কিন্তু খুব স্মুথ কাজ করেছি এবং ভালো রকমের, মানে প্রেজেন্টেশনের কথা যদি বলি, শুধু টেলিভিশন না, মঞ্চ বা বিভিন্ন জায়গাতেও। তারপর যখন আসল জায়গাটাতে আসার সুযোগ হলো, মানে হচ্ছে অভিনয় করতেই তো চাইতাম, তখন যদি সত্যি কথা বলি যে নানান কিছু, নাটকের অভিনয়ের কথা বলছি, যে নানান কিছু ফেস করা, ভিউ, এটা মেনটেন, ওইটা মেনটেন, সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদি, কোন নায়িকার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং বা কোন নায়িকা শিডিউল দিবে ইত্যাদি ইত্যাদি। একটা সময় কিন্তু আমি আবার কর্পোরেটেও চলে গেছিলাম, হ্যাঁ, কারণ আমার রুচির সাথে মিল ছিল না, যে মানে ভিউর জন্য আমি আসলে যাচ্ছে তাই করতে পারি না। তো ওই যে বলে না যে বিলিভ, মানে আল্লাহর উপর একটা বিলিভ থাকলে হয়, শেষ পর্যন্ত আবার টেনে এনে এবং শেষ পর্যন্ত সিনেমা। স্ট্রাগল যদি বলো, আমি বলবো স্ট্রাগল সবার থাকে, তোমার আছে, প্রত্যেকটা মানুষের আছে। স্ট্রাগলকে আমরা বড় করে দেখাই, বড় করে বলি, আমি ওটাকে খুবই এনজয় করি। স্ট্রাগল না থাকলে চ্যালেঞ্জটা থাকে, তুমি যেটা বলে শান্তি লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, সবকিছু ঠিকঠাক চললে কেমন লাগে, এটা সুখে থাকলে ভূতে গিলে আর কি বলে না, তখন বলে এত কাজ আসতেছে কেন, এত সহজে আসতেছে কেন, এরকম লাগে তোমার কাছে না? আচ্ছা, সিন্ডিকেটের কথা যেটা বললে, তুমি তো টেলিভিশন কাজ করেছো, নাটক করেছো, এখন সিনেমা করছো, এবং জ্যাজ মাল্টিমিডিয়া ইজ আ বিগ প্ল্যাটফর্ম ফর বাংলাদেশি সিনেমা, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, এন্ড ইটস হিমসেলফ, মানে আজিজ ভাই হিমসেলফ ইজ আ ব্র্যান্ড, মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। প্রযোজক হোক, পরিচালক হোক, কিংবা লেখক হিসেবে হোক, ওনার সবকিছুতে আসলে মানে আমরা দেখেছি এগিয়ে আছেন, এবং তার সাথে বলে না যে ভালো একজন মানুষের সাথে ছোট কাজ হলেও সেই কাজটা নিয়ে সবাই কথা বলে। তো সেই জায়গায় আসে, একটু টেলিভিশনে ফার্স্টে যেতে চাই, কারণ টেলিভিশনটাই তোমার প্রথম আসলে বলবো যে দর্শকের কাছে আসা, কারণ রেডিওতে তো ওইভাবে দেখতো না মানুষ তোমাকে, টেলিভিশনে যখন আসলে সেখানেও কি কোনো সিন্ডিকেট ছিল? তোমার কি মনে হয় যে টেলিভিশন থেকে কি সিনেমায় সিন্ডিকেট বেশি নাকি টেলিভিশনে সিন্ডিকেট বেশি? সিন্ডিকেট মানে শব্দটা শুনতে খুব নেগেটিভ শোনায়, সিন্ডিকেট এক অর্থে খারাপ না। সিন্ডিকেটটা মানে কি? সিন্ডিকেট দুই রকমের হয়, ভালো, যে ভালো সিন্ডিকেট, সব ভালো আর্টিস্টরা, সব ভালো প্রযোজক পরিচালক, কিংবা ভালো টেলিভিশন অ্যাঙ্কর কিংবা টেলিভিশনের প্রোডিউসার এক থাকা, তারাই কাজ করবে, ভালো কাজ করবে। আরেকটা থাকে যে তাদের কোনো কাজ নাই কিন্তু তার আঙ্গুল দিবে, কোনটা কোথায় কোনটা বেশি? আমি তোমাকে এর আগে একটা কথা বলি, তুমি যেমনটা বললা, আমি প্রচন্ড অপটিমিস্টিক একটা ছেলে, হ্যাঁ, একদম মফস্বল থেকে এসে এখন পর্যন্ত কাজ করা শুধুমাত্র বোধহয় আমার তীব্র আত্মবিশ্বাস এবং পজিটিভ থাকা, এটার কারণে সম্ভব হয়েছে। যার ফলে তুমি আমাকে যতই এগুলো বোঝাও না কেন, আমি পজিটিভই থাকবো। আমার কাছে সিন্ডিকেট শব্দটাও পজিটিভ। সিন্ডিকেটটা আমার, তোমার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমার একটা সুযোগ হলো কোথাও, আমার একটা ভালো হোস্ট লাগবে, আমি তোমাকে চলো তুমি করো, তো এটা বাইরে থেকে অন্য একজন হোস্টের কাছে সিন্ডিকেট লাগতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে প্রতিযোগিতার নামে যে অসুস্থ কিছু ব্যাপার, তুমি যেটাকে একটা মানে ইঙ্গিত করলা, ওটাতে আমি কখনো কমফোর্ট ফিল করিই নাই। কমফোর্ট ফিল করি নাই বলে কিন্তু বললাম যে যখন আমি দেখলাম যে আমাকে অনেক কিছু মেনটেন করে ভিউ তৈরি করতে হবে নিজের, বা কোনো নায়িকা শিডিউল দিলেই আমি হচ্ছে তার সাথে কোলাবোরেশন করে কন্টিনিউ নাটক করতে পারবো, নাটকের কথাই বলছি, বা ভিউর কারণে যে কোনো কিছু আমাকে করতে হবে, আমি গালি, আমি দোষের কিছু মনে করি না, গল্পে ডিমান্ড করলে দিব। তো কিন্তু যখন আমি কমফোর্ট ফিল করি নাই, তখন আমি আবার জায়গাটা চেঞ্জ করেছি। আমি যেহেতু পড়াশোনা করেছি, কথা বলতে পারি ইনশাল্লাহ, তো আমি তখন ব্র্যান্ডিংয়ে চলে গেছি, কর্পোরেট জবে চলে গেছি। তো যার ফলে আমি যেখানে, মানে আমার বিষয়টা হচ্ছে, তুমি হয়তো স্বীকার করবা যে আড্ডা দিবা, কথা বলবা, যতক্ষণ আমি তোমার সাথে একদম অন, যখনই বুঝবো যে তোমার কাছ থেকে আমি কমফোর্ট বা ওই ব্যাপারটা ভাইবটা পাচ্ছি না, বা আমিও তোমাকে দিতে পারছি না, আমি চুপ করে ওখান থেকে সরে যাব, কখনোই তোমাকে বদার করবো না, তোমাকে নিয়ে কখনো কোনো কথাও বলবো না। দিস ইজ মাই ক্যারেক্টার, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ফিল আমি খুব হ্যাপি থাকি, এবং আমি সমস্ত স্ট্রাগল বা সব কিছুর পরও দেখলে দূর থেকে আমাকে অনেক কিছু মনে হইতে পারে, ভাবুক মনে হইতে পারে, ডিপ্রেসড মনে হইতে পারে, চেহারাটাই আমার এরকম, বাট আমি খুবই পজিটিভ একজন মানুষ, এবং আমি খুব আনন্দে থাকি। মানে তুমি আমাকে যাই বলো, দিন শেষে শান্তিতে থাকি। আমি যখন আর্য হইতে আসছি, তখন তো তোমার বাড়ি এখানে, তোমার এটা তো হবে না, আচ্ছা টেলিভিশনে আসছি, না টেলিভিশনে তো পুতু পুতু চেহারা লাগবে হোস্টিং করতে, মানে একটু আপেল কমলা টাইপের আর কি ছেলেরা। তা আল্লাহ সেটাও করাইছে। আমার বেসিক, যেহেতু আমি বিলিভার, আমি অলমাইটির উপরে ওই আস্থাটা রাখি, দিন শেষে যেভাবেই হোক আলহামদুলিল্লাহ সিনেমাও তো হয়ে গেছে, তো কাজী নেগেটিভ বলে লাভটা কি? আচ্ছা,
আচ্ছা, একটু সিনেমার কথা তো চলে আসলো, তুমি যেহেতু শুরু করলে, তাহলে একটু জিজ্ঞেস করতে চাই জ্যাজের সাথে কিভাবে কানেক্ট হওয়া কিংবা পটুতে কিভাবে আসা, এই গল্পটা একটু শুনতে চাই। ওকে, এটা হচ্ছে বললাম না তখন আমি একটা কর্পোরেটে চলে গেছি, একটা পত্রিকার ব্র্যান্ড ম্যানেজার ছিলাম, পাশাপাশি অভিনয়ের জন্য তো কষ্ট লাগছিলই না, তখন আমি অভিনয় করি নাই। তো কারণ ব্র্যান্ড ম্যানেজার হিসেবে প্রচুর চাপ ছিল, প্রচুর কাজ করতে হয়। আর তখন আমি ওটা আনন্দ পেয়ে গেছি, আমি ব্র্যান্ড ম্যানেজার, মানে আমি ধরো আমি যে কোম্পানিতে ছিলাম সেখানে আমি একটা টিভিসির আমরা বানালাম, তখন আমি যেদিন গেছি মানে আমাকে লাইক কিভাবে ব্র্যান্ড ম্যানেজার আসছে বসতে দাও, এসে ওগুলো আমি এনজয়, আমি তোমাকে বললাম আমি পজিটিভ, একদম পুরো স্যার। হ্যাঁ, আমি সবসময় পজিটিভ মানুষ, আমি কিন্তু উপভোগ করেছি। তখন আমাকে তখন আমি অন্য একটা সিনেমা, আমাদের এক ভাই উনি অনেক গল্পে আমরা একটা সিনেমার ফটোশুট করলাম। আচ্ছা, তো আমার কাছে ভালোই লাগছিল। সেই সিনেমাটার পরেই ওইটার ফটোশুট বা ছবি টবি বা আমার অন্য একটা ছবি দেখে এই পটুর যিনি ডিরেক্টর আহমেদ হুমায়ুন ভাই, তিনি তো সঙ্গীত পরিচালক, তিনি আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে ভাই একটা সিনেমা বানাইতে চাই, আর অনেক কথা অল্পতে বলছি, যে আপনার একটা ছবি দেখে আমার মনে হয়েছে এই ক্যারেক্টারটার সাথে আপনি যান, এবং একই সাথে আমার মনে হয়েছে যে উনি আসলে বললেন যে এরকম ফ্রেশ সবাইকে নিয়ে ছবিটা বানাবেন, তো বললো একটা আছে একটু একটা অডিশন প্রক্রিয়া দিয়ে যাইতে হবে। জ্যাজের এটাই প্রক্রিয়া। হ্যাঁ, তো তখন আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে অডিশন দিই, অসুবিধা কি, সিনেমা তো। এবং তারপরে আমি তখনও জাজ জানি না। আচ্ছা, তখন আমি যখন বললো একদিন যে ভাই কোথায় যাইতে হবে, বললো এরকম অফিসের ঠিকানাটা দিল এবং বললো আইজ ভাই আপনাকে যখন গ্রিন সিগন্যাল দিবে দেন আসলে বিথে আমি কনফার্ম এটা হবে না ভাই, মানে নাই যাই জাজে যাই একটু ঘুরে আসি দেই, কিন্তু একই সাথে আবার পুরো প্রক্রিয়ার সময় আমি একটা কোনো এটা নিয়ে কোনো স্ট্যাটাস দেয়া বা জানাই নাই, কারণ আমি মোটামুটি মানে লাইফে হয় না যে তুমি একটা স্বপ্নের মতন দেখলা সেটা আগে কেন বলে ফেলবা, হ্যাঁ আবার তারপর আবার একটা ভালো স্ক্রিপ্ট, একটা ডিফারেন্ট গল্প এবং জাজ যদি না হয়, তারপর গেলাম, এবং এটা একটা এত লেন্দি প্রসেস ছিল 4 মাস। এবং আরো একটা জিনিস ছিল, আমাদের পটু সিনেমাটার লোকেশন নিয়ে অনেক কথা বলি আমরা সব শিল্পীরা, এত দুর্গম একটা জায়গা, এইখানে অডিশনের বা সিলেকশনের আমি যদি বলি সবচেয়ে বড় পয়েন্টটা ছিল হচ্ছে ওই লোকেশনে কোন কোন শিল্পী সার্ভাইভ করতে পারবে। আমি কিন্তু 2023-এ এবং রাজশাহীতে ওয়েদার কিন্তু অনেক মানে খুব টেম্পারেচার বেশি থাকে, 45 পর্যন্তও থাকে, 43, 44, 41 এরকম হয়। 2023-এর রোজার সময় আমার কিন্তু ওই লোকেশনে গিয়ে অডিশন দিতে হয়েছে। লোকেশনে গিয়ে আমি আসলে সার্ভাইভ করতে এখানে পারবো কিনা। তারপর সেটা করে আসার পরে রেজাল্ট দিবে, আমরা অমুক দিন জানবো। একটা পয়েন্ট ছিল আমার ডিরেক্টর আমার উপরে খুব পজিটিভ ছিল, যে উনি আসলে ওনার মাথায় আমি গেঁথে গেছিলাম যে এই ক্যারেক্টারটা উনি আমাকে ছাড়া ভাবতে পারতেছে না, এরকম ছিল। তারপর রেজাল্ট দিবে, সেদিন আর দেয় না, আমিও আর কিছু বলি না। এর মধ্যে নানান ঘটনা, ওই চাকরিটাও আমাকে ছেড়ে দিতে হয়েছে, আমি ছেড়ে দিয়েছি, আমাকে কেউ বলে নাই। তারপর আলহামদুলিল্লাহ আমি 2023-এর 6 মে হঠাৎ করে জাজ থেকে একটা অ্যানাউন্সমেন্ট পাই, ইয়েস আই এম দ্য হিরো অফ পটু। নাইস, দিস ইজ হাউ মানে মেমোরেবল। আর সেই মে মাসেই ছবি রিলিজ হলো 24-এ। আচ্ছা, ইভান স্যার আমাদের দুজনের খুব কমন একটা প্রফেশনাল, উই বোথ আর হোস্ট, এবং হোস্টিং এ যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো সময় মতো বিরতি নেওয়া, আমি সেটা দর্শক সাথে থাকুন, চলছে তারকালে আজকের আয়োজন চলবে আরো অনেকটা সময়, কারণ ইভান স্যার আছেন আমাদের সাথে, পটু নিয়ে আরো অনেক গল্প রয়েছে, সেগুলো শুনবো, ফিরছি আপনাদের সাথে নিয়ে বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি তারকালে আজকের আয়োজনের সাথে আছেন আমি ফারজানা মিথি। যারা টেলিভিশনের পর্দায় দেখছেন তারা তো জানেন, শুরু থেকে যদি দেখে থাকেন আজকে আমার অতিথিকে, আর যারা এখন দেখছেন তাদের জন্য বলবো, তবে তার আগে বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে লাইক, কমেন্ট এবং শেয়ারের ঝড় তুলে দিন, এবং আপনার পছন্দের ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে ফেলুন আজকের আয়োজন, কারণ আজকে আমার পছন্দের একজন মানুষ আছেন, সে হলো ইভান স্যার। আরেকবার ওয়েলকাম ব্যাক। তারকালয় কি আগে দেখেছো কখনো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো জানো আমাদের একটা সেগমেন্ট আছে কুইক কুইজ, এবং সেখানে অনেক তারকা এসে বিব্রত হয়, অনেকের ইন্টারেস্টিং লাগে, আর আমার খুব ভালো লাগে এগুলো জানতে। সো খুব শর্ট অ্যান্ড অনেস্ট অ্যান্সার দিতে হবে, এবং সবথেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো কুইক কুইজের, সেটা হলো তুমি যত ভালো অ্যান্সার দিবা কোনো গিফট নাই। রেডি? হ্যাঁ। প্রথম প্রশ্ন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করো? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল চেক করি। আচ্ছা,
রেগুলার তোমার ইনবক্সে এখন যে এসএমএসটা সবসময় আসে সেটা কোনটা? গুড লাক, শুভকামনা, অনেক দূরে এগিয়ে যান। কয়দিন পর পর প্রেমের অফার পায় ইভান স্যার? মানে কোনো উইক মিস হয় না। ওকে। প্রেম কিনা জানি না, মানে একটু দেখা করা বা ভালো ক্রাশ, মানে মানে একটা ভালো লাগে, আমি তো বুঝি আর কি, ওটা হয়। গরমে না শীতে বেশি বিয়ে হয়, তোমার কি মনে হয় কেন হয়? শীতে গরমে সবাই ঘামে বেশি, অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে একটা বিয়েতে, সেটা করতে গিয়ে অনেক কষ্ট হয় মানুষের। আচ্ছা, আর গরমে শীতে হয় না? না, শীতে ধরো দৌড়দৌড়ি করলে অত ঘামে না। কে বলছো তোমাকে দৌড়াদৌড়ি করলে? আমি বলতেছি। আচ্ছা, তারপরে ঘাম শুধু না, আমি বলতেছি যে বিয়ের যে অ্যারেঞ্জমেন্টটা, এবং একই সাথে শীতে খুব ফ্যাশনেবল ড্রেস আপ করা যায়, খাওয়া দাওয়া মজা করে করা যায়, এবং যেহেতু বৃষ্টি বা বর্ষা বা অস্বস্তিকর পরিবেশ থাকে না, এই জন্য ভালোই লাগে। তুমি যখন বিয়ে করবা তখন অ্যানসারটা আমি শুনবো। ওকে। এবং দেখবো যে ইভান স্যার শীতে বিয়ে করে কিনা। ওকে। শীতে কাডেল করতে অনেক মজা, এই কারণে বিয়ে হয় বেশি। আচ্ছা। হ্যাঁ, গরম লাগে, ওয়ার্ম লাগে। আর কিছু না। আচ্ছা। বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ইভান স্যার কোথায় সুন্দর? আমার বিভিন্ন ক্যারেক্টার করতে ভালো লাগে, মানে বিভিন্ন ক্যারেক্টারে সুন্দর। ওকে। মেয়েরা অন্যের গহনা শাড়ি দেখে হিংসা করে, এটা সবাই বলে, তাহলে ছেলেরা কি দেখে অন্য ছেলের হিংসা করে? ছেলেরা হিংসা করে না। করে না, আমার কাছে আছে। খুব সুইট একটা গার্লফ্রেন্ড থাকলে বা বউটা বেশি মিষ্টি থাকলে দেখলে ছেলেদের অন্যের বউ পছন্দ হয় বেশি। না, অন্যের সব বউ পছন্দ হয় না। বউটা আবার বউ টাইপের হইতে হবে, ধরো তোমার মতো হইলে তো একটু। ও মা গো, কি বললেন ফারজানা আমি থেকে ইভান স্যার, দেখুন ভিডিও সহ প্রপোজ করলেন। এই যে চাটুকারি নিউজগুলো হয় কেমন লাগে তোমার? আগে খারাপ লাগতো, ভালোই লাগে। ভালো লাগে, মানে খুব খারাপ কিছু না হলে ভাইরালের দিনে ভাইরালের জন্য না, সবসময় সিরিয়াস হয়ে থেকে লাভ কি, এন্টারটেইনিং হলে অসুবিধা নেই। ওকে। চিনি ছাড়া চা আর প্রেমিক ছাড়া জীবন কোনটা তোমার? প্রেমিক ছাড়া, প্রেমিকা ছাড়া জীবন কোনটা তোমার এবং কেন? আমি ভয় পেয়ে গেছি, তুমি আমাকে কি বললা এটা? তুমি তো স্ট্রেট জানি তো, আমি বলো। তুমি জানো? আচ্ছা, ওকে। কি মানে চিনি ছাড়া চা আর প্রেমিকা ছাড়া জীবন, তোমার কোনটা চলছে এখন? প্রেমিকা ছাড়া জীবন। তার মানে ইভান স্যার সিঙ্গেল? ওটা সবচেয়ে সেফ জোন। তাই? হ্যাঁ। এর জন্য লাইন মারতেছ আমার সাথে? তোমার সাথে লাইন? আচ্ছা, ওকে, অন। আচ্ছা, নিজেকে তুমি কি ভাবো, নায়ক নাকি অভিনেতা? নায়ক প্লাস অভিনেতা। যে কোনো একটা বেছে নাও। খুব টাফ ইভান। উপস্থাপনা, নাটক, সিনেমা, ওটিটি? সিনেমা। ওকে, কিছু নায়ক নায়িকার নাম বলবো, তুমি এক শব্দে বিশেষণ দিবে। এটা কেন? কেন মানে? আমি মাত্র শুরু করছি, বাচ্চা নতুন জন্ম নিয়েছি। হ্যাঁ, তো তোমার থাকে না, তুমি নায়ক হিসেবে বিশেষণ দিবা না, তুমি দর্শক হিসেবে দিবা। আচ্ছা, ওকে। হ্যাঁ, মানে প্লিজ, আমি সবাই আমার সিনিয়র নিশ্চয়ই হবে, আমি দর্শক হিসেবে দিচ্ছি। প্রথম শাকিব খান। সুপারস্টার। সিয়াম। গুড বয়, এডুকেটেড, স্মার্ট। ওকে। রোশন। গুড বয়। ওকে। আদর আজাদ। ড্যাশিং। সাইমন সাদিক। ভালো মানুষ। ইমন। ইমন ভাই টাফ। নীরব। কুল। ওকে। জায়েদ খান। এন্টারটেইনার। অনন্ত জলিল। গুড হিউম্যান বিইং। ইভান স্যার। পারফর্মার। নায়িকাদের নাম বলবো। বুবলি। বিউটিফুল। অপু বিশ্বাস। একসময় খুব ভালো অভিনয় করতেন। মাহিয়া মাহি। লেডিজ সুপারস্টার হওয়ার সম্ভাবনা ছিল। ওকে। পরিমণি। অসম্ভব সুন্দর। মিম। গুড, মানে স্মার্ট। ওকে। নুসরাত ফারিয়া। ফুল প্যাকেজ। শাবনূর। ওফ, মানে বলার সাথে সাথে হৃদয় ছুঁয়েছে। দারুণ, মানে মানে বললাম না, ওই ভাইবটা চলে আসছে, মানে শক্তিশালী অভিনেত্রী, নায়িকা। নাইস। মৌসুমী। প্রিটিয়েস্ট নায়িকা। শাবানা। লেজেন্ড। আফরা। হার্ড ওয়ার্কিং। এবার দেশের নায়িকাদের মধ্যে কার সাথে ডেটে যেতে চাও বলো, মন খুলে বলে ফেলো। সবাই তো সিনিয়র আমার। তো সিনিয়রদের সাথে ডেটে যাওয়া যায় না? ডেট কি খারাপ? না, ডেট খারাপ না, পজিটিভ। হ্যাঁ, আমি তো বললামই যে সিনিয়রদের সাথে তো যাওয়া যায়। দেশের নায়িকাদের মধ্যে হ্যাঁ, যে আছে না পূর্ণিমা আপু, কার সাথে লং ড্রাইভে যাব? বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, অফ কোর্স। ওকে, বাংলাদেশের মধ্যে লং ড্রাইভে যেতে চাই নুসরাত ফারিয়া। কার সাথে কিসিং সিন করতে চাও? যদি তোমাকে অপশন দেওয়া হয় যে তোমার একটা কিসিং সিন আছে, তুমি নায়িকা বেছে নাও, কার সাথে করবা? ডিরেক্টর যদি গল্পের কিসিং সিনটা থাকে আর ডিরেক্টর যাকেই দিবে আমার তার সাথে সমস্যা নেই। কোন নায়িকার সাথে প্রেম করতে চাও? না, নায়িকাদের সাথে প্রেম করতে চাই না। কেন? নো,
Why you They are neglected? my colleague. No, neglected না, I respect. Okay. They are my friend and colleague and এখানে প্রেম কেন আসবে? আচ্ছা, তাহলে প্রেম যেহেতু আসছে, আমার কোশ্চেন হলো যে ইভানের সাথে প্রেম করতে হলে একটা মেয়ের মধ্যে কি কি গুণ থাকতে হবে, কি কি থাকতে হবে? স্ক্রিনে অন্য মেয়েদের সাথে প্রেম করবো এটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। এটা ফার্স্ট। ওকে, সেকেন্ড? আমার মনে হয় আমি খুব লয়াল মানুষ, আমার সাথে লয়াল থাকতে হবে। নিজের 3টা বদ অভ্যাসের কথা বলো। ওয়ার্কআউটে খুব অলসতা। সেকেন্ডলি হচ্ছে কখনো ঘুমালে মানে পাগলের মতন ঘুমাই। ওকে, টাইমলি জীবনে উঠতে পারি না। এইটা রিসেন্টলি হয়ে গেছে, আগে কিন্তু হইতো না। এইটা সিনেমাতে আসার পর হয়েছে, সত্যি কথা বললাম। ওকে। থার্ড হচ্ছে ইদানিং কালে অনেক বেশি চুপ হয়ে গেছি, যেটা আমাকে আহত করে অনেক, মানে অনেক কথা বলি না, চুপ করে থাকি। ওকে, 3টা গুণের কথা বলো এবার নিজের। আমি কাজের ব্যাপারে খুব ডেডিকেটেড, যখন যেটা করব আমাকে নিয়ে প্রোডিউসার বা তাদেরকে কোনো টেনশন করতে হবে না। দ্বিতীয়ত হলো আমি খুব অল্পতে খুশি একটা মানুষ, আমার ডিমান্ড অনেক বেশি কিছু না। থার্ড গুণটা আমার কাছে মনে হয় যে আমি আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা, তাদের প্রতি অনেক ইনভলভ এবং কেয়ারিং। এরকম ছেলেই তো চায় তাই এখনকার মায়েরা তাদের মেয়ের জন্য। আচ্ছা, ইভান স্যার খুব সুন্দর গান গায়, কিন্তু এটা অনেকে জানে না। ইফ আই এম রং ইউ ক্যান টেল ইফ আই এম রং। আমি জানি না, তুমি জানো না? তুমি জানো কিভাবে? আমরা জানি তো, তুমি যখন গান গাও আমরা শুনি তো। এবার একটা গান গাও, নিজের সিনেমার একটা গান গাও, পটুর একটা গান গাও। পটুর যে গানটা খুব বেশি ফেমাস হয়েছিল, এটাও গাইতে পারো। নতুন যৌবন জ্বালা সহিতে না পারি গো, বিয়ে কেন আমার হলো না। থ্যাংক ইউ সো মাচ ইভান, আমার কুইক কুইজ শেষ এন্ড খুব ভালো করছে, আমি বলো। ইউ ডিড সো গুড। থ্যাংক ইউ এন্ড আশা করছি যে তোমার পটুর যে সিনেমাটা এতদিন পর্যন্ত যতটুকু মানুষ দেখেছে, আজকের পর থেকে তার ডাবল দেখবে, কারণ আজকে ফারজানা বিথির সাথে তুমি বসছো তারকালয়ে। তুমি কবে দেখবা? কালকে দেখবো। ওকে, ওকে। আচ্ছা, পটুর কেন্দ্রীয় চরিত্রে তুমি অভিনয় করেছো এবং তুমি নিজে বলে তুমি নিজে নায়ক এবং অভিনেতা দুটোই তোমাকে তুমি দিবে। একটু জানতে চাই যে তোমাকে কেন পটুর কেন্দ্রীয় চরিত্রের জন্য সিলেক্ট করা হয়েছিল? কারণ এই ছবির জন্য তো নিশ্চয়ই তুমি যেটা বললে যে অভিযোজন ক্ষমতা থাকা জরুরি ছিল, এবং হুমায়ুন ভাই কি জানতেন কিনা যে তোমার এই গুণটা আছে? হুমায়ুন ভাইয়ের কাছ থেকে আমি যেটা শুনেছি বা উনি সব জায়গায় বলেন, এখন যখন ওনারা সিদ্ধান্ত নিলেন যে লোকেশনের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, একেবারে একদল নতুন মুখকে ওনারা তৈরি করবেন, শুধু নায়ক নায়িকা বলছি না, অন্য চরিত্র যারা আছেন, তখন উনি নাকি ফেসবুকে আমার কোনো একটা ছবি দেখেছিলেন। আচ্ছা। তো যারা অলরেডি ছবিটা দেখছেন এখন বা দেখে ফেলেছেন, তারা জানেন যে মিশুক এমন একটা চরিত্র, 3টা শেড আছে মিশুকের মধ্যে, এবং মিশুক এমন একটা চরিত্র যে মানুষের সাথে কথা বললে তার কথাগুলো এত ক্লিয়ার এবং সে কনভিন্স করে ফেলে। প্রথম দিককার শেডটা এরকম, তারপর ক্যারেক্টারটার পরিণতি চেঞ্জ হয়। তো আমি সিনেমা আমার প্রথম হলেও আমার কিন্তু একটা, আমি আসলে ইনএসেন্স সিনেমারও মানুষ, কারণ আমি 23টা ছবিতে ডাবিং করেছি, এর আগে হিরোদের ডাবিং করেছি। তো উনিও সেটা জানতেন, এবং ওই ছবিটা দেখে ওনার কাছে মনে হয়েছে যে এই চেহারাটাকে আমি এই 3টা শেডে ফেলতে পারবো, এটা আমি জানি। এবং পরে যখন আমার লুক টেস্ট নিয়ে অনেক আমার একটা বড় স্ট্রাগল বলো বা পরিশ্রম বলো গেছে, যখন ফাইনাল লুকটা আসলো তখন কিন্তু সবাই খুব কনভিন্সড হয়ে গেল, ওকে ফাইন, এটা আমরা করতে পারি। তো আমি আইজ ভাইয়ের কাছ থেকেও শুনেছি বা এখন আমি জানি যে কমপ্লিটলি আমার যে অবয়বটা আছে এটা মিশুকের সাথে যায়। পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করলে, তুমি তো পড়াশোনার পাশাপাশিটাই আসলে কাজ তোমার শুরু হলো, সো তখন আসলে পরিবার থেকে কোনো বাধা ছিল কিনা? বাধা বলতে আমার বাবার একটা সবসময় একটা চাওয়া বলো বা চাপায়া দেয় নাই কখনো, কিন্তু খুব স্ট্রিক্ট একটা ছিল যে হয় আর্মি অফিসার হও বা অথবা বিসিএস বা এডুকেশন বা এগুলো এইসব জায়গাতে যাও, মিডিয়া বা এই জিনিসগুলো উনি একটা অপছন্দ না, কিন্তু সবসময় বলতেন যে একমাত্র ছেলে, আমি যেহেতু একমাত্র সন্তান, এটাতে ইনসিকিউরিটি বেশি। মানে একমাত্র ছেলে কিন্তু বুকে যাওয়া না, এই প্রথম একটা উদাহরণ পেলাম কি। তো হ্যাঁ, বলো তুমি বলো। তো তারপরে বাধা বলতে ওইটাই যে একটা নির্দিষ্ট সময়ের পর এসে আব্বু আসলে মেনে নিতে শুরু করেছেন, বা এখন যদি বলি যে আব্বু তো আমার অনেক বড় বন্ধু এখন, কারণ আমি তাকে ওইটা ইনশিওর করতে পেরেছি যে হ্যাঁ, আমি এখানে এসেও তোমার ইমপ্রেশন বা তোমার অনারের হ্যাম্পার হয় এমন কিছু করবো না। তো এখনো পর্যন্ত পেরেছি, যার ফলে এখন তারা প্রাউড। হ্যাঁ, দেখি চোখে মুখে দেখি মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা বিরতি নেই।
হ্যাঁ ওকে, দর্শক সাথে থাকুন, চলছে বিজয় টিভি পর্দায় তারকালয়। আর যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, কিপ ওয়েটিং এন্ড কিপ ওয়াচিং। আর ইন দ্য মিন টাইম শেয়ার করে দিতে পারেন, কারণ ইভান স্যার আছেন আমাদের সাথে, ফিরবো তাকে নিয়ে তারকালয়। বিরতির পর আপনাদের সবাইকে আরো করে ওয়েলকাম ব্যাক করছি তারকালয় আজকের আয়োজনের সাথে সুপার জানা বিকি স্বপ্নদের মতো। এবং বিজয় টিভি পর্দায় শুক্রবার এই সময়টা যেটা হয়, তারকাদের নিয়ে আমি তারকালয়ে বসে যাই আর তার সাথে আড্ডা দিই, তাদের হাড়ি খবর জানার চেষ্টা করি এবং আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করি তাদের কাছে পৌঁছে। আমাদের সাথে আজ উপস্থিত হয়েছেন পটু সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা এবং নায়ক ইভান সাইর, যে একজন উপস্থাপক, আর যে বিজে উপস্থাপক, ব্র্যান্ড ম্যানেজার, ব্লা 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 ব্লা। ফারজানা বিথি, তোমার এই বলার স্টাইলটা ভালো, খুব সুন্দর। হ্যাঁ আমি জানি তো। আচ্ছা, তোমার সমসাময়িক যারা আছেন, তোমার সাথে যারা কাজ করেছেন পটু সিনেমায়, আফরা আছেন, দোয়েল আপু আছেন, আরো অনেক অনেক নতুন মুখ আছেন, কিন্তু তারা তোমার মতোই ছোট স্ক্রিনে কাজ করেছেন, কিংবা কেউ না কেউ কোনো না কোনো ভাবে মিডিয়ার সাথে আসলে জড়িত, হোক সেটা ব্যাক এন্ডে, হোক সেটা ইন ফ্রন্ট। তো তাদের সাথে কাজ করার পর এবং হুমায়ুন ভাইয়ের সাথে কাজ করার পর, পুরো পটু টিমটার সাথে কাজ করার পর তোমার অভিজ্ঞতা কেমন? আমাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, আর এটার পিছনের কারণ হচ্ছে আমার মায়ের দোয়া। মানে আমার মা বেঁচে আছেন, তার আর কোনো কাজ নেই, শুধু আমার জন্য দোয়া করেন। আর বাবা আমাকে এখন বিশ্বাস করেন। এটা কেন বললাম তোমাকে বলি। আমার এখন মনে হয় যে আহমেদ হুমায়ুন যদি আমার এই ছবির ডিরেক্টর না হতেন, বা আমার প্রথম ছবির ডিরেক্টর না হতেন, আমি এত কমফোর্টেবলি এত কিছু শিখতে পারতাম না এবং এই পুরো জার্নিটাতে এনজয় করতে পারতাম না। দ্বিতীয়ত হলো আফরা, দোয়েল আপু, জেপি, রিঙ্কু, রনি ভাই, অসংখ্য নাম, শোয়েব মনির, ইভেন এটা ডিওপি সানি, নিলয় কাকা, এডি, মানে পুরা টিমটা ইয়াং এবং তারা সবাই এত বেশি কোঅপারেটিভ এবং কারো মাথার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, প্রতিযোগিতা নাই, একটাই ড্রিম, পটু করছি আমরা। এবং কখনো কখনো ওদের পারফরমেন্স দেখে আমি বরং ভয়, মানে চাপ খেয়ে যাচ্ছি যে ওরা এত ভালো করছে, এত অসাধারণ পারফরমেন্স, আমার পারফরমেন্সটুকু মানুষ পছন্দ করবে তো। মানে এত আনন্দও লাগছে পাশাপাশি যে আমার ছবির অন্যান্য চরিত্ররা এতগুলো ভালো কাজ করছে। একই সাথে আবার হুমায়ুন ভাইয়ের সাথে ডিরেক্টরের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিংটা, বা দোয়েল আপু এত ইন্সপায়ারিং একটা মানুষ। আমি যদি বলি এই ছবিতে দুজন শক্তিশালী অভিনেতা অভিনেত্রী ছিলেন, শোয়েব মনির এবং দোয়েল। দিলরুবা দোয়েল এবং শোয়েব মনির, তাদের চরিত্র দেখার জন্য আমি আলাদা করে টিকিট কেটে সিনেমাটা দেখেছি, শুধু তাদের জন্য। সত্যি কথা বলছি আমি এটা, এবং আমি তাদেরকে বলেছি। কিন্তু ওনাদের মতন মানুষ, আমি আমার মাত্র ডেবু হচ্ছে বা আফটার ডেবু হচ্ছে বা অন্য ছেলেপেলে সবাই নতুন, কিন্তু ওনারা যে কি পরিমাণ অভিভাবকের মতন সবাইকে গাইড করে নেওয়া, বা ওনারা স্ক্রিনের সামনে এসেও যে পরিমাণ প্রেইজ করা, এটা লাক না বলো, এটা হয় না তো। সেই জায়গা থেকে আবার পরিচালকের সাথে যদি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো না হয়, তো আমার মনে হয় আমি হুমায়ুন ভাই আমার দিকে তাকালে আমি বুঝি হুমায়ুন ভাই এখন কি বলতে চাইতেছে। একদম, সেটা শুধুমাত্র যে সিনেমা প্রোডাকশন এমন না, পরিচালকের সাথে যদি যে কোনো প্রোডাকশন, তুমি যখন টেলিভিশন হোস্টিং করেছো তখনও যদি তোমার প্রযোজক যিনি থাকতেন, পরিচালক স্পেশালি, তার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং না হতো, সে আসলে টকব্যাকে তোমাকে কি বলছে, লাইভ অনুষ্ঠান হোক, সেটা রেকর্ডিং হোক, যে কোনো অনুষ্ঠানে, কারণ গেস্টের সামনে তো ইউ কান্ট বি ইউ, অ্যাকচুয়ালি তোমার ডিরেক্টর তোমাকে ডিরেকশন যা দিচ্ছে ওইটা অনুযায়ী তোমাকে করতে হচ্ছে। সেটা আমিও ফিল করি। এবং এই যে পরিচালকরা যে এখন কাজ করছেন যাদের সাথে, তোমাদেরকে এত সুন্দর করে গাইড করা এবং তোমাদের সাথে বন্ধু হয়ে যাওয়া, সেই অনারটা করা, রেসপেক্টটা করা, এটার কারণে কিন্তু দেখো আমাদের ঈদে এখন 11টা করে সিনেমা মুক্তি পায়, যেটা গত 3 বছর আগেও ছিল না, যেটা গত 5 বছর আগেও আমরা শুধুমাত্র শাকিব খানের সিনেমায় মুক্তি পেতাম। এবং শুধু দেখো এখন কিন্তু রেগুলার ছবি মুক্তি পাচ্ছে। হ্যাঁ একদম। এবং শুধুমাত্র ঈদে না, ঈদের পরবর্তীতে এই যে তোমাদের পটু সিনেমায় তো যে প্রথম ছবি ঈদের পরবর্তী স্লটে, এবং এটা শুনেছি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। হ্যাঁ, ওই গল্পটাও একটু জানতে চাই তোমার কাছ থেকে, যে কি হলো, শেষে কেন মুক্তি পেল না ঈদে? পটু কিন্তু অ্যানাউন্সমেন্ট দেয়া ফেব্রুয়ারি মাসে যে ঈদে আসবো, এবং সেইভাবে আমরা আগাচ্ছিলাম। আর আমাদের জাজের দুটো ছবি ছিল, চিন্টু এবং পটু। যখন অনেকগুলো ছবির আওয়াজই হয়, সবার একটা অভিজ্ঞতা ছিল শেষ পর্যন্ত অনেক ছবি আসে না, কিন্তু সবাই যেহেতু তার জায়গা ধরেছিল। আর এটাও সত্য কথা যে আমাদের পরিচালক খুব খুঁতখুঁতা, মানে তার শেষ কাজটুকুন ভালো না হওয়া পর্যন্ত সে ছাড়ছে না। তা আমরা চাঁদ রাতের আগ পর্যন্ত ছবিটা টেকনিক্যালিও কমপ্লিট করতে পারি নাই। তারপরেও যেহেতু জাজের ছবি, আমরা আজিজ ভাই পারতেন। কিন্তু তুমি যেমন বললা, বা অন্যরা সবাই যেমন আজিজ ভাইয়ের কথা বলে, যে তার সম্পর্কে অনেক উপমার কথা বলে, আমি আজিজ ভাই সম্পর্কে একটা কথা বলি, সে একজন প্রপার ক্রিয়েটিভ বিজনেসম্যান।
আবারও বলি শব্দটা, সে একজন বাংলাদেশের সিনেমার জন্য আশীর্বাদ এবং প্রপার বিজনেসম্যান। তো উনি ভালো বুঝেন ওনার বিজনেসটা। তখন আমাদের নিজেদেরই একটা ছবি সরিয়ে, যেহেতু জিনের আগেরই একটা জিন ছিল, জিন 2 ওটার রেশিওতে থাকে, সিকুয়াল থাকলো, আমরা পটুটা আরাম করে এসে মুক্তি দিলাম। হ্যাঁ, ওকে, একটু হলের কথা বলতে চাই ইভান। যেটা হচ্ছে যে আমাদের দেশে হলের সংখ্যা অনেক কমেছে। সিনেপ্লেক্সে মানুষ যায়, হলে ওইভাবে যেতে চায় না। হল মুখে এখনো আমরা দর্শকদের করতে পারি নাই। যতই এরকম পটু হোক, একটা কি বলবো যে থাকে না সিনেমা, একটা গল্প, একটা ইমোশন, আবার যতই এরকম তুফান আসুক কিংবা যত এরকম সুরঙ্গ আসুক, যত ভালো ভালো সিনেমা আসুক, হল মুখে কিন্তু দর্শক হচ্ছে না। এটা কেন হচ্ছে তোমার কি মনে হয়? মানুষের সময় কম, মানুষ খুব ব্যস্ত। একটা সিনেমা দেখার জন্য তুমি সিনেপ্লেক্সই যাও আর সিঙ্গেল স্ক্রিনই যাও, একটা সময় লাগবে। এবং শুধু সিনেমা দেখছো না, তার আগে পরে একটু খাওয়া দাওয়া আছে, মানে এই যে টাইমটা ম্যানেজ করা, সেইটার জন্য প্রথমত হচ্ছে মানুষ তাদের জীবনে এখন খুব ব্যস্ত। একটা লম্বা সময় তাকে আকৃষ্ট করতে হলে সেই উপাদানগুলো এবং ছবির মধ্যে থাকতে হবে। পাশাপাশি আমার একটা পার্সোনাল রিয়েলাইজেশন হচ্ছে, একটা সিনেমার প্রচুর প্রচার দরকার, নানানভাবে প্রচার দরকার। তুমি আজকে বাইরের সিনেমাগুলো যদি বলো, যেমন আমার মনে হয় যে 2025 না 26-এ বোধহয় মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে সিনেমা হবে, কিন্তু সেটার প্রথম লুক কিন্তু আমরা পেয়ে গেছি। তো একটা বা শাহরুখ খানরা বা অন্যরা যে একটা সিনেমাতে দেখো কি পরিমাণ প্রচারের মধ্যে থাকে, প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস গুলো প্রত্যেকটা মানুষের মধ্যে। মানে তোমাকে হয় না যে আমরা বিজ্ঞাপন যখন টেলিভিশনে দেখি, একটা কথা আছে না, প্রচারের প্রসার, এটা সত্য কথা। মানে আমি যদি একটা মিথ্যা কথা তোমাকে সারাদিন বলি, এটা 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 তুমি আসলে বিলিভ করবা। তাই জন্য আমাদের সিনেমাতে প্রচারের সময়টা খুব কম কেন থাকে আমি জানি না। এটা আমার এখনো আরো অনেক কাজ করে হয়তো অভিজ্ঞতা নিতে হবে এবং একটা দীর্ঘ সময় সিনেমার কথা জানাতে হবে। সিনেমা হলমুখী না মানুষ, এটা আমি মানছি, আবার এটাও মানছি মানুষকে বলা গেলে এখনো আমাদের হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাসটা আছে, এটা আমরা দেখতে পাই মাঝে মধ্যে। তো মানে দেখা যায় যে হাউসফুল হয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তাই না? তো আমাদের ওই কালচারটা আছে, আমরা সিনেমা দেখতে চাই। আমি আরেকটা বিষয় তো সিঙ্গেল স্ক্রিনের পরিবেশের কথা যদি বলি, সেগুলো তো অনেকবার বলা হয়েছে। আমার যদি অবকাঠামোগত উন্নয়নের, আমার যদি সিনেমার জার্নিতে রিয়েলাইজেশনের কথাটা বলো, যে একটা সিনেমার এবং সেই সিনেমাটা একটু সিনেমাটিকও হওয়া উচিত, একটু একটু গল্প নির্ভর অ্যারেঞ্জমেন্ট, মানে সিনেমাই দেখতে চায় মানুষ, এন্টারটেইনমেন্ট দেখতে চায়, রোম্যান্স, হ্যাঁ ডেফিনেটলি। তো যার ফলে এগুলো আমার রিয়েলাইজেশন এখন পর্যন্ত। সামনে চেঞ্জ হয় কিনা বা অ্যাড হয় কিনা জানি না, ইনশাআল্লাহ সামনে নিশ্চয়ই অ্যাড হবে। একটু ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চাই, একদম শেষের সময়টা চলে এসেছে অনুষ্ঠানে। ভবিষ্যৎ পরিকল্পনা এর আগে অনেক করতাম, একটা সময় অনেক করতাম, করতে গিয়ে দেখলাম যে যা ভালো তা হয় না, না হয় কিছু কিছু হয়। এখন অত সিরিয়াস না, বর্তমানে বাঁচি, যেহেতু সিনেমা এনজয় করছি, যেহেতু একটা ভালো হাউসের সাথে আছি, যেহেতু কিছু হলেও ভালো ফিডব্যাক এন্ড রিঅ্যাকশন। কি সাইন করা হয়েছে? আবার শোতে ডাকবে না? হ্যাঁ, ওটার জন্যই তো জেনে রাখতেছি আসি যে সিনেমা কি সাইন করা হয়েছে কিনা, শুটিং কি চলছে কিনা। আবার আসবো ইনশাআল্লাহ, তার মানে আছে। তো এখন আর যেহেতু অ্যাপ্রিসিয়েশনটাও আছে, এখন পুরো চিন্তা সিনেমা নেই। ওকে, ইনশাআল্লাহ সিনেমা ভালো কিছু হবে ইভান স্যার। It's always a pleasure to meet you and have you in my show is also a proud moment for each and everyone from your industry and our industry. So বিজয় টিভিতে আজকে অনুষ্ঠানে এসে আমার সাথে বসে কেমন লাগলো একটু জানতে চাই। সো বিজয় টিভির জন্য কিছু বলা আছে? প্রথম কথা হচ্ছে, তোমাকে বানিয়ে কোনো কথা বলতে চাই না। ধরো দেশের বাইরে গেলে কখনো যদি তুমি দেশের কোনো মানুষের সাথে দেখা হয়ে যায় বা দেশের পতাকাটা দেখো, দেখবা হেভি একটা শান্তি লাগে। তো এখানে বসে আমি তোমাকে দেখি আমার সেরকম একটা শান্তি লেগেছে, এক। দ্বিতীয় কথা হচ্ছে, টেলিভিশনটার নামই বিজয় টিভি, আমি একজন পজিটিভ মানুষ, এই শব্দটা আমাকে ইন্সপায়ার করে, বিজয়। অ্যান্ড বিজয় টিভি, আমি এই শো এর যিনি প্রোডিউসার নাজমুল ভাই, আর আমাদের নাজমুল, হ্যাঁ আচ্ছা, উনি ওনার সাথে আমি বলতেছিলাম যে বিজয় টিভির প্রোগ্রাম এন্ড সবকিছু এখন চোখে লাগছে, হ্যাঁ মানে ডুইং ভেরি গুড। ফারজানা বিথি আছে যে, এক্স্যাক্টলি, সেটা ডেফিনেটলি একটা বড় অংশ এই যে সিলেকশন। সরি নাজমুল ভাই, হ্যাঁ, তো যেটা ভালো করবে সেটা মানুষ বলবেই। একদম। আর বিজয় টিভির দর্শকদের জন্য বলতে চাই, শুধু বাংলা সিনেমা দেখায় তা না, বিজয় টিভিতে নিশ্চয়ই আরো দারুণ দারুণ অনুষ্ঠানও দেখায়। আমি যেহেতু সিনেমার একটা জার্নি শুরু করেছি, আমি বলবো আমাদের এখানে অনেক ধরনের সিনেমা এখন হচ্ছে। আপনারা
এই সিনেমা, এই যে মালায়ালাম ইন্ডাস্ট্রি বলেন বা বিভিন্ন ইন্ডাস্ট্রি বলেন, সেখানে কিন্তু সিনেমা হলে যাওয়ার একটা অভ্যাস আছে, একটা কালচার আছে। সবাই হয়তো মাসে বা সপ্তাহে একবার ফ্যামিলি বা বন্ধুদেরকে নিয়ে ওরা সিনেমা দেখতে যায়। ওদেরও ওটিটি আছে, ওদেরও নানান প্ল্যাটফর্ম আছে, আমাদেরও সেই কালচারটা আছে। আপনারা এটা আরেকটু আন্তরিকভাবে বিভিন্ন সিনেমা, বাংলা সিনেমা বিশেষ করে, সেগুলো দেখতে যান, আবার ভালো লাগবে নিশ্চয়ই। কারণ যতই ওটিটিতে বা যা কিছুতেই দেখেন না কেন, বড় পর্দায় সিনেমা হলে বসে সিনেমা দেখার একটা মজা আছে। পটু যারা এখনো দেখেন নাই, দেখেন। অন্য অন্য বাংলা সিনেমা যেগুলো আছে সেগুলোও দেখেন, আর বিজয় টিভির সাথে থাকেন, নিজেরা ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নিশ্চয়ই, যেহেতু বলেই দিলে যে আর অনেকবার দেখা হবে, অনেকগুলো কাজ আছে। সো তোমার নতুন যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা। আরো পাখা মিলুক তোমার কাজগুলো, এবং তোমার যত যত ইচ্ছে আছে সব পূরণ হোক, সেই দোয়া করে দিলাম। শুকরিয়া। দর্শক, আজকের মতো সাইন আউট করছি তারকালয় থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসা এবং হালের জনপ্রিয় কোনো না কোনো তারকাকে নিয়ে তারকালয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিজয় টিভি। সবসময় থাকুন বিজয় টিভির সাথে। আর আমি তো আছি, দেখা হচ্ছে নেক্সট উইকে। শুভরাত্রি।